সে রাতে ফজল মিয়া এক অদ্ভুত স্বপ্ন দেখেছিল। একটি কয়লা রঙের সুগত চাঁদ সে কোণে পেঁচিয়ে টেনে নিয়ে যাচ্ছিল জনা কয়েক আর্মি। সকল অমানিসা নিয়ে যে যাত্রী আকাশ থেকে পতিত হয়েছিল শহরে, তারা টেনে নিয়ে যাচ্ছিল শহরটির অলিতে গলিতে। আর তা থেকে ছড়িয়ে পড়ছিল ঠিক থেকে অন্ধকারের রাতকালী। অমানিসার আড়ালে দাঁড়িয়ে নিঃশব্দ হাসছিল আর্মির মরাটের ভেতর থাকা স্বতন্ত্র শেয়ার। একজন আর্মি র্যাঙ্ক ব্যাচ পূর্ণ একটি হেলমেট উঁচিয়ে ধরে, অন্যজন ক্ষণ ক্ষণ করে হাসছিল। সে এর ওর আস্তিনে র্যাঙ্ক ব্যাচ শেডে দেয়। তারপর ফজল মিয়ার দিকে আঙুল তুলে বলে, ওহে কফিনের কারিগর, হত্যায় তোমার অংশগ্রহণ নেই, তুমি র্যাঙ্ক ব্যাচ পাবে না। বিকট ঘৃণাশীতম হয় ফজল মিয়ার চলে। কালো কুয়াশার ভেতর দিয়ে গড়িয়ে আসছে চাঁদ। সে নাবিশ্বাসে দৌড়ায়, কামারে হাতে টানা হাতের মতো তার বুকের শ্বাস পরিষ্কার করে। এ পথ ও পথ দিয়ে দৌড়ে সে আবিষ্কার করে দাঁড়িয়ে আছে ধানমন্ডির বাড়িটির ভেতর বাহির সর্বত্র। ঘর, সিঁড়ি, উঠান জুড়ে থই থই রক্ত। ফজল মিয়া এবার স্বপ্নের কোথাও তার শরীর খুঁজে পায় না। সে কেবলই দেখতে পায় যারা মানুষটি আর তার আত্মযোগের হত্যা করেছিল, যারা লুট করেছিল দামি তৈজসপত্র আর মুদ্রার, অথবা রক্তস্নাত ঘর সিঁড়ি বারান্দায় যারা সব পা রেখেছিল, তাদের পা থেকে রক্তের ছাপ ছড়িয়ে পড়ে ঘর, সিঁড়ি, বারান্দা, ধানমন্ডির পথে পথে, শহরের সর্বত্র। ফজল মিয়ার চোখের সামনে ভেসে ওঠে রক্তাক্ত গোটা মানচিত্র। রক্ত নদীর পাড়ে, দুর্বা ঘাসের পাতায়, ইলিশের কাংসায়, ধান পাট কৃষিক্ষেতের সিঁড়িপথে, গেরস্তের আথালে, পথে প্রান্তরে, গোটা মানচিত্রের রেখায় রেখায়। সামরিক বাহিনীর ক্ষমতা দখল করিয়াছে। শেখ মুজিব ও তার খুনি দুর্নীতিবাজ সরকারকে উৎখাত করা হইয়াছে। এখন হতে সারা দেশে সামরিক আইন জারি করা হলে সবাই আমাদের সাথে সহযোগিতা করুন। আপনারা নিশ্চিন্ত থাকুন, কোনো অসুবিধা আপনাদের হইবে না। বাংলাদেশ জিন্দাবাদ। কপাল খানা খালি চোখে বাসে, এমন কপাল কি ছিল আর কারো? আসমানের ছায়াপথ, জ্যোৎস্নার ছায়া থুয়া দিত ওই কপালে। বুকের ছাতাখানা তার ছাতিমের ছায়া, দেশের মানুষের জমা হয়তো ওই ছায়া তলে। আরে তার কথায় উজানি বাতাসে নাইর বাদাম ফুলার মতো বুক বইরা যাইত সাহসে। তার কথায়, তার ডাকে বিরাম করে গান ছুটাই তো খেতে রাইলের কাছে। আমার হরিণ সমগ্রম ভক্তিটা 70 ফুটে মানত করছিলাম, তুই না ভক্তিটার নাম দিছিলি জলকি সাদা। গলার কাজটা একটু সাদা আর সারা শরীরের পশম খৈরি। গাঙ্গের জেনে বালি পানি যে কি টলটলা, ওইখানে অরে গোসল দিয়া 2 সিঙ্গে নাইকেল তেল মাখাই দিতাম আর বিহানে আথালে বয়ে বয়ে ডাকতাম, আরে আমার জলকি সাদা। বকরিটা দৌড়ে আইতো আমার কাছে এসে আমার গালে মুখ ঘষত আর ঝমঝম করে বাসতো তার গলায় বাঁধা পিতলের ঘন্টিটা। কি যে বিটা সেই আওয়াজ! মানুষটা যখন ভোটে জিতলো মাদার পীরের বেলায়, মাদার পীরের বেলায় গলার দড়ি আলগা করে দিয়েছিলাম মুরগিটা। আর মানুষটা যখন পাকিস্তানের জেলে ছিল, তুই না পুরান কথা দিছিলি। নিজের খতম দিয়া যদি মানুষটারে বাসায় নিবার পারতাম। শহরটা কেমন যেন থমথম করতেছে, শহরটাও যেন মরছে। বিহালের নইতে
রাখছে রান্না দিয়া সিলাটাও রইদের শরীর আর কি করো বাচ্চার কান্না থামা আসলে মুখ থেকে বাচ্চার কান্না থামা কি রে পাগল হয়ে যাস তুই পাগল হয়েছি আমি ওরে আমার বুগলা দাঁতের রাজপুত্র মুনকে মুন পাট তুলবা না ঘরে ধানে ভরবা না গোলা ইলিশ মাছের পেটের ঘান্না দিয়া ভাত খাইবা না মানুষটাই সিঁড়ির কাছে পইরা আছে তার সাদা পাঞ্জাবির মুখের উপর রক্ত জমার পাপড়ির মতো লাল হইয়া আছে অসুন্দর বাপ কেনাই কয় জবা ফুলের সুবাস নাই সুবাসে আমার মাথা দিন দিন করতেছে মানুষটাই নাই আমার পৃথিবীও নাই কান্দ আরো জোরে কান্দ শিক্ষর দিয়া কান্দ তোমার ফুলে ছড়ার মধ্যে শিয়াল সামনে যাইতে বাংলা কান্দ শিক্ষর বেড়া কান্দ লাইটে কি আছো? আলো অন্ধকারে কার সাজে সাজাও, সাথে একখান ফলো লাইট থাকা চাই। ফলো লাইটের তীব্র আলোয় শুধু সেই খনির মুখমণ্ডল অনুসরণ করবে ষড়যন্ত্রের সুই সুতা, যার নিজ হাতে বোনা। দেওয়ান ইসরাতুল্লাহ সৈয়দ ফারুক রহমান। র্যাঙ্কবাজপূর্ণ একটি বাক্স রেডি রাখা চাই। এই দৃশ্যটিতে প্রমোশনের বিলিবন্টন অভিনীত হবে। স্থান ধানমন্ডির 32 নম্বর রোড, 677 নম্বর বাড়ি, সময় 9:30 বা তার কাছাকাছি ঘড়ির কাঁটা। ফলো লাইটের আলোয় তীব্র হয়ে ওঠে খনি মেজরের মুখমণ্ডল। তার আশেপাশে জড়ো হয়েছে মানুষের মরকের ভিতর থাকা নৃশংস সর্বনাশ। মেজর বজলুল হুদা, মেজর নূর, মেজর আজিজ, মেজর মহিউদ্দিন, আরো জনা কয়েক আর্মি। দৃশ্যটির পাশ কাটিয়ে কালো ব্রিফকেস হাতে যে হারিয়ে যাচ্ছিল তার নাম সুবেদার আব্দুল ওয়াব জোয়াদ্দার। এই ব্লাডি সুবেদার, শেখের সিকিউরিটি আর আর্মিদের পুরনো গুলি অ্যামুনেশন বদলে দেওয়ার নাম করে নিয়েছিলে, সেগুলো কি আর ফেরত দিতে পেরেছিলে? না স্যার, ফরেন এক্সপার্টদের বানানো হত্যার সিলেবাসের বাইরে যাওয়া সম্ভব ছিল না স্যার। পেয়েছো নাকি ব্ল্যাক ব্রিফকেসে? কি আছে ওটার? স্যার, আলমিরাতে কিছু সোনা দানা পড়েছিল, তাই ভরে নিয়েছি। প্রেসিডেন্টের আবেগ মন্ত্রিত অলংকার যদি আজাদ না হয়, তাই আর কি স্যার, সাথে কিছু ফরেন মুদ্রা সিম্বল হবে আর কি স্যার। গুড, কাঠখানি কাছে আনো আমার, প্রমোশন দিয়ে দেই। এই কে আছো? একখানি স্টার চিহ্নিত র্যাঙ্ক ব্যাজ দাও। আজ থেকে তুমি লেফটেন্যান্ট আব্দুল ওয়াহাব জোয়াদ্দার। ওকে? ইয়েস স্যার। হুদা, ফজলুল হুদা স্যার, কাছে আসো, প্রমোশন দিয়ে দে। একখানি শাপলা চিহ্নিত র্যাঙ্ক ব্যাজ দাও। ভাগ্যিস তোমার ফুসফুসের ভেতর সাহস ভরে দিয়েছিলাম, না হলে তো বাতাস সারিয়ে নিশ্চল হয়ে যেত। আজ থেকে তুমি মেজর বদলুল হুদা। ওকে স্যার। মহিউদ্দিন, স্যার, শুনলাম শেখকে সিঁড়ি দিয়ে নামিয়ে আনার সময় তোমার শরীরের হাড় হাড্ডি
এত জোরে কেঁপেছিল যে সব নড়বড় হয়ে গেছে। কি যে দিব্য মানুষটার হাতের ভালুক ঝাপটা আমাকে প্রায় উল্টে দিয়েছিল। রাইফেলের মাদুলের সামনে কেমন শঙ্কাহীন রাজকীয় মুখ তার। Shut up, bloody Major! Get out! স্যার, দৃশ্যটি লীন হলে মঞ্চের প্রান্তভাগে রাহেলার বড় নিঃস্বত আভাসিত হয়। আলোর কার সাথে জামরুলের আলো ছায়া দৃঢ় হলে স্পষ্ট দেখা যায় একটি কূপে টিনের বালতি ফেলে তাতে জল তুলছে। পাশেই কলাবতীর ঝাড়ে ব্যথা গোপন করে ফুটে আছে একটি দুটি কলাবতীর কলি, যেন ফুটলেই রক্ত স্নাত নিগুড় ব্যথা উপচে পড়বে তাতে। রাহেলা টিনের কলসিতে জল ঢালছিল, তবে তার নড়াচড়াগুলো যেন ঠিক তার নয়। তার কলিজার শিথানে শুয়ে কি এক অগম দুঃখ কেবলই কলকাঠি নাড়ছিল। টুনটুন আসে, ওর শরীরে উঠানে কাদামাটি লেগে আছে। ওই মা, ভাত দে। লাল মরিচ পুরাইয়া সরিষা তেল আর পেঁয়াজ চাষটি দিয়ে ভাত দে। ওই মা, ভাত দে। খালি খেলা বুকে পিঠে যান ধোলা লাগা দুপুর আইবা যান গোসল করে দেই জানা যায় যাবি না, পেটের ভিতরে বাউ করাই না রে, বিয়ান দিছু খাই নাই। আই খাইবার দে। ওই সামরা দেহস না বালতি দিয়া পানি তুলতাছি, এটা কি নহু নবীর আমল যে খোদা রাজাবে চুলার ভিতর থেকে পানি বের হইব? যা, খাওয়া পাবি না। এক বালতি পানি ঢাইলা দেব চুলার, খাওয়া দাওয়া সব বন্ধ। ওই মা, তোর কি হইছে? তোরে তালা জ্বালা লাগতেছে কে? যেন উঠানো বিছানো নাড়া। কি হইছে তোর মা? হাই বা গোসলটা করায় দেই, না, তোরে না, জানা যায় যাই তো না, আরে গোসল করাই দেই। না, তুই জানা যায় যাবি, না, তোর না, গা ডরিলা গোসল করাই দেই, তোর গা দিয়া জবা ফুলের সুবাস বেরোবো। তুই জানা যায় যাবি, তোরে জানা যায় যাই তুই বাবা। মানুষটা যে ওই শিরের কাছে বইরা আছে, তোরে জানা যায় যাই তুই বাবা। তুই জানা যায় যাবি, তোরে জানা যায় যাই তুই এই যে তুমি হাসো, কান্দো, কথা কও যে মানুষটার জন্য, মন্দ মেলে দিদিরা তারে মাইরা ফেলাইছে। তোমার মাই খুব কষ্ট পাইছে। গন্ডগোলের সময় তোমার মাই মানুষটার জন্য রোজা রাখছে। দেখো না, দেশে রাও শব্দ নাই। মানুষটা ছিল দেশের প্রেসিডেন্ট। খালে কি প্রেসিডেন্ট? রূপকথার গল্প শোনা নাই বাপ? পানির নিচে ডুব দিয়া রাক্ষসের প্রাণ ভমরা বধ করে রাজকুমার, ওই রকম ভিনদেশি অত্যাচারে রাক্ষসদের খেদাইছে মানুষটা। রাইতের আন্দারে মিলিটারিরা তারে গুলি করে দিছে। মাই তো আমারে গোসল করাই দিছে, আমি জানা যাই যাম। কেমনে যাইবে বাপ? শেষ রাইতে কামানের গোলা পড়লো পূর্বপাড়া তেলের পাম্পে। রাস্তায় রাস্তায় গড় গড় করে গড়াইছেন। রাইফেল হাতে পাহারা দিতে চার্মিরা দেখলে গুলি করে দিব। আমি তো ছোট, আমারে মারবো না। ওরা মানুষ না রে বাপ, মানুষের পলাটের ভিতরে একটা জানোয়ার। তোমার বয়সের বয়সী প্রেসিডেন্টের একটা ছোট ছেলে আসিল, তারে ওরা মাইরা দিছে। অনেকটা ময়ূরনীল গলায় কই তো ছিল না বাজান? কেমনে কই? হলুদ ক্যারিয়ার, কালো সিটের সাইকেল ছিল না? জানি না। রাসেল নাম না ওর? হ, তাই হইব। তুলতুলে চোখে শ্রাবণের গাম, ক্রুদ্ধ কাল বৈশাখ জমে তার বোমায়, কি এক ভয়ঙ্কর ক্রোধ দাদা বাঁধে তার চোখে চিবুকে। তুনতুন ঘুরে দৌড়াতে থাকে, কত কি তুনতুন, সেও পিছনে তার। তুনতুন দৌড়ায়, রাস্তা নির্জন নামায়, বলে বলে আলপাত খালপাতে দৌড়াতে থাকে। পেছন পেছন বিষণ্ণ বাবা ফজল মিয়া, তুনতুনে চিবুক চুয়ে পড়া খামের কোথায় কি এক বিবর্ণ রোদের প্রতিফলন। কাশবন পার হয়ে গাঙের পাড়ে এসে পেছন পেছন বাবা ফজল মিয়া তুনতুনের কাছে এসে বসে পড়ে। সেও হাঁপাচ্ছে, ক্লান্ত সে। তুন কি হয়েছে বাপ তোর?
কিছু হয় নাই বাজান, কান্দে আইছি, গাঙের পারে এক ঈশ্বর কান্দে আইছি। আমি বুক চাপড়ায় কানবো। হাইউসেনের তাজের মিছিলে যেমন দুই বুকে ছুরি চালায় কান্দে মানুষ, আমি বুক চাপড়ায় কানবো। প্রেসিডেন্টের ছেলেটা আছে না বাজান, হরে আমি চিনি, আমার স্কুলে পড়তো, দূরে দাঁড়ায় দেখতাম কি যে মেঘ বাসা চোখ তার। একদিন কইলাম ও প্রেসিডেন্টের ছেলে, একটু শুয়ে দেখি তোমারে। ওই তোমার বুকে জড়ায় কয়, কয় তুমি তো আমার দোস্ত, নেও এই সাইকেল নিয়ে এক চক্কর মাইরা হোক, বাসায় আসো যদি। কৈতুর আছে অনেকগুলা, একটা কৈতরে গোলা নীল, ওই নীল আকাশে যায় ডিগ ভাজিতে। বাজান হতো একটা পিঁপড়াও মানে নাই বাজান, হরে মারলো কেন হারামিরা? তারপর হে দর্শক, ফজল মিয়ার হাত ধরে শহরটির প্রায় নির্জন রাস্তা দিয়ে হাঁটছিল টুনটুন। তার চোখের চিবুকে কান্না শুকানো জলের রেখা। এ শহর যেন তাদের চেনা জানা শহর নয়, ভুল করে দোজখের দরজা দিয়ে ঢুকে পড়েছে কোনো মৃত শহরে। রাস্তায় দরজার মুখে এমন একটি দুটি ছায়া ভেতরে ঢুকে যায়, কোথাও একটি দুটি জানালা তাদের দেখা মাত্র বন্ধ হয়ে যায়। বড় রাস্তার মোড়ে চায়ের দোকান, ঝাঁপ খানিকটা নামানো, বেঞ্চিতে বসা খদ্দের নাম জুমাই কাচমাচু হয়ে বসে রেডিও শুনছিল। ওই মিয়া, হালচাল কি? কে রেডিওতে শুনতেছো না? এটাই তো একই কথা বারবার বাজতেছে। তিন বাহিনীর রুই কাতলা সব ধরে জমা করছে রেডিও স্টেশনে। মোস্তাকটা কি গদিতে বসবো? ওই মিয়া, কার ভিকু জারি করছে কিছু তো বুঝতেছি না। 32 নম্বর বাড়িটাই যাবো, আসো। আমি যাবো। কর্নেল জামিল নাম তার, লাল একটা গাড়ি নিয়ে খুন থেকে বের গেছিল, ওই সুবানবাগের মাথায় তারে গুলি করে দিছে। ক্যান্টনমেন্টের খরিদ করা খনিরা রাস্তায় রাস্তায় রুট ব্লক, মার্কিন মূল্যকের মুদ্রা গিলা পাগল হইছে তারা, যখন কামড়াই দিব। চুপটা থাকবো তো কামড়াবো মিয়া, তার থেকে ভালো পরিস্থিতির মোকাবেলা করা। 32 নম্বর বাড়িটাই যাবো, আসো কেউ। আমি আছি, আমি যাবো, আমি যাবো, আমিও যাবো। কি হয়েছে তোর? তোর না প্রেসিডেন্টের ছেলের সাথে দোস্তি, তুই থামলি কেন? আর্মিরা দেখলে তোরে গুলি করে দিব, তাড়াতাড়ি চল। জিপটা কাছে আসতে দাও বাজান, আমি সামনে তোরা জিপটায় থামামু। দেখো ওরা মানুষ নাকি, ওদের চোখ কান নাক আছে নাকি, মানুষের মতো নাকে নিজে নিঃশ্বাস আছে নাকি, ওরা মানুষ নাকি আমি দেখু। তাড়াতাড়ি চল বাপ, তাড়াতাড়ি চল। সুপ্রিয় দর্শক মন্ডলী, গোধূলি হলুদ কুয়াশার ভেতর এক হুজুর আসবে এখানে, নাম তৈবুর। অদ্ভুত এক তৈজস বানানো বায়না তার পাঞ্জাবির পকেটে। সে দৃশ্য অভিনয় আয়োজন চলছে। তার আগে হে দর্শক, কলাবিদ্যায় জাদু বিভায় দুপুর পূর্ব বঙ্গভবনের বিবরণ বলি। কিস্তি টুপি কিন বুটকি মাকার আজকালের ভেতর নিজেকে ভরে নিয়েছে খন্দকার মোস্তাক। পতাকাবাহী গাড়িতে সওয়ার হয়েছে সে, পেছন পেছন ভুড়ি মিলতে ট্রাক, ট্রেন, সামরিক গাড়ি। রেডিও স্টেশন থেকে প্রেস ক্লাব সামনে হয়ে হত্যাকারীদের অদ্ভুত মিছিলটি বঙ্গভবনে প্রবেশ করে। বঙ্গভবনের জুমার নামাজ শেষে মুস্তাকের দীর্ঘ শুকরিয়া পাঠে ইসরাফিল ফেরেশতার হাতের শিরা কেঁপে উঠেছিল কিনা আমি তা জানি না। অথবা অথবা তিন বাহিনীর প্রধান, পুলিশ, বিডিআর আর অন্যান্য বেসামরিক গণ্যমান্যদের উপস্থিতিতে মোস্তাকের শপথ গ্রহণে তাদের হায়ের ভেতর চেয়ে দেওয়া ধন্যবাদ উচ্চারণে পশ্চিম ওসমানে কারবালার উৎক্ষিপ্ত রক্ত দেখেছিল কিনা তাও আমি জানি না। শুধু শুধু এতটুকু জানি, তখনও ধানমন্ডির 32 নম্বর রোডের 677 নম্বর বাড়ির সিঁড়িতে বঙ্গবন্ধুর প্রাণহীন দেহখানি পড়েছিল। মঞ্চের এই আলো আঙ্গারিতে ইতিহাস খনন আর অভিনয় কি এক বিবর্ণ ব্যথায় বিবশ হয় মন, যেন নাকের নিচে দম ফেরানো ফুসফুসের জন্য শ্বাস খোঁজে সে। তখন গোধূলি ফজল মিয়ার উঠানে
শ্রাবণের মেঘ ভাঙা বাতাসে খালি দোলনাটি মৃদু মন্দ দুলছিল। রান্নাঘরে এক কোণে কোলে শিশুটিকে কোলে নিয়ে বসে আছে রাহেলা। দেয়ালের খামে ঠ্যাস দেয়া বসা ফজল, পাশে আছো টুনটুন। তখন তৈমুর আসে। ফজল মিয়া, আরে ফজল মিয়া, ফজল মিয়া, আরে ফজল মিয়া, বাইরে আসো, বাইরে। এই যে ফজল মিয়া, এই একটা আলনা বানানো দরকার। কাঁঠাল গাছের কাঠ দিয়া বানাবা। কাঁঠাল গাছের বানানো আলনায় জামা কাপড় রাখলে আলাদা সুবাস হয়। কাঁঠালের মুচির সুবাস চিনো মিয়া? চাম্পা ফুলের চাইতেও অধিক সুবাস। খুব যত্ন করে বানাবা, পয়সা একটু বাড়াই দিব নে। আর আলনার দুই পাশে ডিজাইন দিবা, একটু মুখোটের মতো করে ডিজাইন দিবা। পাঁচটির বিয়ার উপহার আর কি বুঝতা তো? আপনি জানছেন চাচা, দিনকাল ভালো না, মাথায় খুন চাপছে, কোয়া যায় না কখন একটা মার্ডার করে ফালাইতে পারি। আরে হায়াত মুদ বিবাহ খোদার হাতে, তা তুমি কি করতাম? তার দিয়া ভালো গতর খানে যারা দিয়া কামে নামো। পয়সা একটু বাড়াই দিব নে। আর্জেন্ট অর্ডার। তুতুল আমার ছোট করাতটা করে আজকে করাতে কাইটা মার্ডার করুম। শেখ সাহেব লাশ হয়ে পড়ে রয়েছে সিঁড়িতে, আর উনি আইছে বাস্তির বিয়ের আল্লাহ বানাইতে। আর এই ফজল মিস্ত্রি কাঠের পিঠে রান্না চালাই আসবার পত্র বানা। এই ফজল মিস্ত্রি নিবু খারাপ না, আপনি চাইবেন না বানা হইবেন, সোজা হইতে যাবেন। বিদ্যুৎ নেই স্যার। কেন নাই? আছে। কান্না থামা, কান্না থামা বলছি। রাষ্ট্রপতি হত্যাকারী মেজরগণ ঠিক কান্না পছন্দ করে না। কি হলো? থামা কান্না। কান্না না থামলে আমাদের কাছে বিশেষ ব্যবস্থা আছে। জলপাই ছাপা কাপড় দিয়ে ঝোলা বানিয়ে নিয়ে এসেছি। কান্না ভরে ঝোলায় বন্দি করে রাখবো। এরপর আর্টিলারির গুদামে এমন ভাবে সিলগালা করবো যাতে কান্না আর বেরোতে না পারে। কি হলো? থামা কান্না। ভেরি গুড। আমাদের কাছে ইনফরমেশন আছে শেখের ছেলে এদিকে কোথাও থাকে। কি হলো? মাছের চোখের মতো তাকিয়ে আছিস কেন? শেখের ছেলের সাথে পরে ওইটা কি তোর ছেলে? না স্যার, আমি কাঠ মিস্ত্রি, আমার ছেলে কাঠ মিস্ত্রি। স্যার আমার ছেলে কাঠ দিয়ে এত সুন্দর পিড়ি বানায়, তার কাটা চিহ্ন পর্যন্ত বোঝা যায় না। ছেলেটা কোথায় থাকে বলতে পারিস? স্যার শেষা রোডটা সোজা হাইটা যাইবেন, দেখবেন বড় একটা করই গাছ, ওই করই গাছ থেকে আঁকা বাঁকা একটা রাস্তা গেছে, ওই রাস্তার মোড়ে ওই বাড়িটা। ওকে, ভেরি গুড। যদি ইনফরমেশন রং হয়, হট। এই যে শুনেন, আমার লোক মিথ্যা কথা বলতেছে। শেখের ছেলের বন্ধু। আমার ছেলে কাঠ মিস্ত্রি, স্যার মারবেন না, স্যার মারবেন না, আমি কাঠ মিস্ত্রি স্যার, আমার ছেলে কাঠ মিস্ত্রি। দুঃস্বপ্ন দেখছি। হে দর্শক, তখন কালির কুয়াশার ভেতর ধানমন্ডির 32 নম্বর রোডে একটি জিপে ছড়িয়ে ছিটে আছে জনকয়েক আর্মি। জিপের বনেটের সামনেই পা ছড়িয়ে আছে ফজলুল হুদা,
হুদার একটি হাত রহস্যময় ভঙ্গিতে শূন্যে উঁচিয়ে আছে। এই দৃশ্য শুরুতে গোটা দৃশ্য আলোর ইন্টেন্সিটি কমিয়ে বসদুল হুদার ভাসমান হাত ও মুখে আলোর ফোকাস দৃঢ় হওয়া চাই। হুদার ঠোঁটের উপর থেকে ঠোঁট সরে গেলে বিদ্ঘুটে আওয়াজ শ্রুত। সম্ভবত সে হাসছিল। সে হাতখানি নামিয়ে নেয়। যা নাকি তোমরা সে সাথে খুন হলো সে আর তার পরিবার, অথচ দুপুর গড়াতে না গড়াতে ক্যান্টনমেন্টে বেড়াকে বেড়াকে উৎসবের ধুম, খাসির রেজালা আর পোলাওয়ের সুগন্ধে ভাসছে সারা ক্যান্টনমেন্ট। চারিদিকে একই আওয়াজ, কংগ্রাচুলেশনস কংগ্রাচুলেশনস কংগ্রাচুলেশনস। আর সরকার উৎখাতকারী দুটি মেজর ফারুক রশিদ, ওদের তো হাত মেলাতে 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 হাতের রেখায় মুছে যাওয়ার উপক্রম। শালা ব্লাডি সিভিলিয়ান ভয়ে ওদের বুক থেকে কলিজাটাই আলাদা হয়ে গেছে। এই তোমাদের মধ্যে হাবিলদার কুদ্দুসকে শুনছো না কি বলছি? শুনছো না? স্যার, আমি হাবিলদার কুদ্দুস। আশেপাশে কাঠমিস্ত্রি পাওয়া যাবে? জি স্যার, সেই সারুটে আছে একজন। ওকে, জিপ বের করো। ওট 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 ওট। সে সময় সাজরাত্রী আবার দুঃস্বপ্ন নিয়ে এসেছে ফজলের সেখানে। এবারে দুঃস্বপ্নটা ঠিক বিন্যস্ত নয়, এলোমেলো অবিন্যস্ত। আন্ধারের ভেতর তার মুখের কাছে ভেসে উঠেছে একজন আর্মি। তবে সে বুট প্যান্ট বেল্ট পোশাক আর হেলমেটের ভেতর কোনো মানুষ দেখতে পায় না। শুধু বুট পোশাক আর হেলমেটই একটি শক্তিশালী গরম তৈরি করে রাইফেলের বেলে ঢুকে দিয়েছে। প্রকাণ্ড গরমটি হিংস্র ভেংসিকারে বলছে, শেখের ছেলে তোর ছেলের সঙ্গে পড়ে না, 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 শেখের ছেলে আর্মির গাড়ির শব্দ। মনে হয় এদিকে আইতাছে। তুতুনে মা, তুতুনে খাটের নিচে চাপাই রাখো। হজর, ও হজর, বাড়িতে আছে নাকি? আর্মি আসছে। আরে ডরার কিছু নাই, কাজে আসছে। ফজল মিয়া, ও ফজল মিয়া, ফজল মিয়া। কথা খুব অল্প, এক রাত্রের মধ্যে 10টা কফিন বানাবা, কফিন গুলো নিয়ে ধানমন্ডির 32 নাম্বার বাড়িটায় দিয়ে আসবা। কথা শেষ। যদি রাতের মধ্যে 10টা কফিন না বানাতে পারিস, তোর 14 গোষ্ঠীর যত লোক আছে একটা একটা করে খুঁজে বের করব, গুলি করবো হাঁটুর নিচে, আর প্রথম গুলিটা খাবি তুই। রাতের মধ্যে 10টা কফিন বানাতে হবে। পারবি বানাতে? পারবো স্যার। গুড, ভেরি গুড। তুনতুন, তুমি বাইরে বের হয়েছো কে? তুমি ভিতরে যাও, তোমার না জ্বর। ও তুনতুনে মা, এই তুনতুনে ভিতরে নেও, ওর মাথায় জলপট্টি দিয়ে দেও। যাও, তুমি ভিতরে যাও।
এই! এই মিস্ত্রি, ফিতা নে। পিতা কে স্যার? গুলি খাবি? যা ফিতা নে। পিতা আনছি স্যার। তোর ছেলের শরীর মাপ। কি হলো? দাঁড়িয়ে আছিস কেন? মাপ! স্যার 3 ফুট 9 ইঞ্চি। গুড, ভেরি গুড। তোর ছেলের মাপের একটা কফিন বানাবি, বাকিগুলো রেগুলার সাইজ। শেখের ছেলের বয়সটা তোর ছেলের সমান। আমার লোকজন আবার গুলি করেছে ওর মাথায়। যদি রাতের মধ্যে 10টা কফিন না বানাতে পারিস, তোর ছেলের জন্য গুলিস্থান থেকে কফিন নিয়ে আসবো। এরপর গুলি করবো ওর গলার নরম জায়গায়। তারপর কফিনে ভরে জিপে করে নিয়ে যাবো ওকে। কাজটা রাতের মধ্যেই শেষ করতে হবে। পারবি বানাতে? পারবো স্যার। গুড, ভেরি গুড। কাজটা শুরু কর। বল। তুলতুল, তুলতুলে মা, কাছে আসো, কথা আছে, পাশালায় আসো। 10 খান কফিন বানাবো, রাত শেষ হবার আগেই বানাবো। রাত যতই ঘনায় ঘুম নামতে দিব না চোখের পাতায়। শ্বাস ফেলবার সময় নাই, ফুসফুসে যতক্ষণ আছে দম, বিশ্রাম নাই কোনো। তুলতুল মিয়া, আমার হাতুড়ি বাটাল রান্দা কই? কাঠের বাক্স খানা নিয়ে আসো। তুলতুলে মা, বাচ্চাটাকে দোলনায় রাখো, আর ঘর থেকে হারিকেন আনো 4-5টা। হারিকেনের জ্যোৎস্নায় মানচিত্রের কারিগর আর তার স্বজনদের শান্তি সিদানের কফিন বানাবো আমরা, এসব কাঠের কারিগরেরা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, তখন মধ্যরাত শেষ হয়েছে প্রায়। 2 কি 3টি কফিন বানানো শেষ হলে ছোট্ট কফিন খানা পরম মমতায় বার্নিশ করছে তুলতুল। শ্রম ক্লান্ত তুলতুলের চোখে ঘন রাত্রির ভোর। ঠিক এইখানে মঞ্চের প্রান্ত ভাগে তুলতুল আর এক দিব্য শিশুর কথোপকথন অভিনীত হবে। আলোর বিন্যাস এমন হওয়া চাই যেন শিশু দুটিকে দেখা যায় শুধু। ছোট্ট কফিনটির এক পাশে তুলতুল, অন্য পাশে দিব্য শিশুটি। খুব সাবলীল ভাবে কথা বলছিল তারা, যেন যেন ওর এখানেই থাকবার কথা। যেন সকালে ঘুম থেকে উঠে পতেঙ্গা উড়িয়ে নাটায় নিয়ে দাঁড়িয়ে থাকবার কথা। দোস্ত বলছি দেখে রাগ হইছো? তুমি তো আমার তাই। খুব কান্না পাইছে তাই মিশা বলছি। ঠিক মিশা না, আমার মন বলছিল আমার নীলগলার কৈতবটা আমারে ধরতে দিয়েছিলেন, দেখাইছিলেন ওই আকাশে কেমনে ওরেও। আর তোমার হলুদ কেরা কালো সিটের সাইকেলটা ওইটাই সইরা আমার চোখের সামনে ভাসো আর না হয়ে যাও। চিৎকার গোলা আর্মি খুব ডরাইছো না? খুব। আমাদের একটা কালো গাভী আছে, কেমন কালো, এই ধরো জ্যোৎস্না রাতে সুপারি পাতার উল্টা পিঠ যেমন কালো। ওর সঙ্গে খুব খেলতাম, ওর গলা ধরায় থাকতাম। কি যে ও মোর শরীরে। দুধ দুহানের সময় বালতিতে দেখতাম দুধের ফেনা সাদা সাদা ফুল। তুমি কি ওই বাড়িটাই যাবা? বাসুরটা কান্দিছে নাকি দেখবা তুমি? আমি যাবো। আমাদের যেখানে গাও একটা চিকুন স্রোতের গান আছে, ভাই গান নাম। কত যে হাঁস ভাসে ওই গানটার মধ্যে। খয়েরি সাদা নীল গলার হাঁস,
আমি কুতকুরা দেই আর চই চই করে ডাকি। বাক্সটা আমার জন্য না, বাক্সটার ভেতর থেকে গানটা দেখা যাবে। কাঠের উপর পেলেক পালা শব্দে ঘোর ভাঙে তুলতুলে, সেই দৌড়ে কাঁদতে এই প্রান্ত থেকে ওই প্রান্তে, যেন সে ছুঁয়ে দেখবে দিব্য শিশুটি চিবুক। সে গোটা কফিটি হাত দিয়ে দেখে, নাই, কোথাও নাই। শুধু তার সুকোমল দুই হাতে উঠে আসে থই থই রাত্রির শূন্যতা। পাশে এসে দাঁড়ায় রাহেলা, হারিকেনে আলোয় মায়ের দীঘল ছায়াও অস্পষ্ট থেকে তুলতুলকে। ও বাবজা, এই কফিনটার মধ্যেই থাকবো শেখের ছোট রাজপুত্রটা। ও বাইসে থাকলে হাসতো, কাঁদতো, কত সুন্দর মিডা মিডা কথা কইতো। ওর বন্ধুটাই কত কান্দন সে কান্দবো। মা, আমিও জামু বাপের লগে, আমি নিজে দিয়ে আমি কফি নেব। সাথে গাছের পাতা আছে না মা, অল্প করে দিয়ে দিও, ছায়ার পোকায় কাটবো না। তখন শেষ রাতে শেষ তারাটি ফজল মিয়ার উঠানে শূন্যে পূব দক্ষিণ কোণাটায় নিষ্প্রভ জ্বলছিল কেমন হিম ভরা মেঘ। আগুনের প্রতাপ নিয়ে দাঁড়িয়ে থাকা আলোর আভিজাত্য মুছে দিয়েছে কেউ। কেমন কালো বিষণ্ণ ঘোর। দোলনার কাছে পা বিছিয়ে বসে আছে রাহেলা। রাহেলার হাতে চিবুকে লেগে আছে বার্নিশের ঈষৎ আভা। সে দোলনাটি দুল দিচ্ছিল আর গুড়গুড় করে কিছু একটা গাইছিল। তার পিঠে পিঠ থেকে বসে আছে তুনতুন। তুনতুনের হাতে কাঁচা বার্নিশের ভেতর সে দিব্য শিশুর উপস্থিতি অনুভব করে। সে ফিসফিস করে কথা বলে একটি দুটি। 10টি কফি লাগলে বসে আছে ফজল। আসন্ন শোক আর কাঁচা বার্নিশের সুতীব্র গন্ধটাও কেমন আগুনের সমান্তরাল হয়ে ওঠে ফজল মিয়ার ওঠানে। সহসাতে দেখতে পায় কফিনের কর্নার ঘেঁষে কার যেন অস্পষ্ট গড়ন। 2 হাতের শূন্যতায় মুখ গুজে উবু হয়ে আছে সে। শোক আর শারীরিক শ্রমের জুতো মন্থনে ফজল একটি কণ্ঠস্বর শুনতে পায়। তার কাছে কায়কে আভাসিত, অথচ কণ্ঠস্বরটি যেন মধুমতি স্রোতধারা হয়ে তারপর ভেসে আসছে। কিছুক্ষণ পর তার নাম আর আনুগত্য বোঝা যাবে। ও মিয়া, হ্যাঁ, কি তারার আলো কাজলের মতো কা মানুষটার জন্য শাওনের আসমানটাও তো কান্দনের মতো দেখায়। কি যে মায়া মানুষটা। কালো পাইপ ঠোঁটে ধোলা তামাকের কোটা খানি যদি না পাইতো, কইতো ওই রমা তোর চুলি শিখিলাম কি সুন্দর, যেন ধান খেতে বাতাস লাগাইলের মতো। যাতো আমার তামাকের কোটা খানি নিয়ে আয়, ওই আলমারি হেরাটাই যদি না পাস টেবিলের কাজটাই পাবি। জানি ভারী একটা ভুল করতেছে। তা মিনিস্টার কি বাড়ি রাখা যে তারে তার তোয়াজ করা চাই? আহারে নাই, মানুষটা নাই। রাতের এই প্রহরে কেমন নাম ছিল বাড়িটায়, গলি গোলা শিকার গালি, খাকি আর কালো পোশাকের ভিতর পাক মিলিটারি ছায়া, হাত ভরা খুন নিয়ে আসছিল ছায়াগুলা। আন্ধারের মধ্যে কামাল ভাই শিয়াল শকুন চিনে নাই। খনিগুলারে
গার্ড আর্মি পুলিশ সেন্ট্রি মনে কইরা বাইরে গুলি চালাইতে কর, আর তারা তার বুকের মধ্যে গুলি চালাই দেয়। আরে তার শেষ দেখানো চোখ দুইটা চোখে বসে সবসময় কি যে বোবা ব্যথা ছিল তাতে। নাসের কাহে মনে ভাবছিল মারবে না তারে, সে তো রাজনীতির মানুষ না। তার কলি লাগা হাতে মাজননির কাপড় ছিল ব্যান্ডেজ, লাইনে দাঁড় করায় রাখছিল বন্দুকের মুখে, হাত থেকে রক্ত পড়তেছিল। আর্মিরা তার রক্ত বন্ধ করার কথা পেয়ে তারা বাথরুমের ভিতরটা গুলি করে দেয়। সারা দেশের মানুষের জন্য হাতের পাতিলে ভাত চড়াই দেয় যে মা, খুনিরা তারে জবরদস্তি করে সিঁড়িটা নামাবে। মানুষটা তার রক্তের মধ্যে বৈরাস, মাই ঠাই দাঁড়ায় যায়, মাই কর গুলি করো আমারই। মানুষটার দেহ ছিল যখন প্রাণ, সে ছিল নিঃশ্বাস আমার, নিঃশ্বাস নিঃশেষ করো যদি কোথাও যাব না। মানুষটার গলায় যে মালাখানি ছিল, মালার রকেটটা তার গলায় বিদ্ধ করে দেয়। যাওয়ার আগে এই রোজি ভাবি রে, ঘরের ভিতর দ্রিম দ্রিম গুলি আয় রে, শব্দখানি মাথা দিয়ে বুঝবে না কোনোদিন। ছোট্ট রাসেল ভাই তার ছোট ছোট আঙুল গুলা দিয়া মইদুরের হাত আঁকড়াই ধরে, যেন মাছ সমুদ্র থেকে ওই পারে যাইবার লিগা একটা পুরা কাঠ পাইছে, তার উপর বুকটা উঠাই দেয়। এই জন্যই মইদুরের হাঁটুতে সজোরে লাথি মারে খুনিরা, বেনে টুসিয়ে শাসায়। মইদুরের হাত ছেড়ে দেয় ছোট রাসেল যেন মানুষটারে না মারে। ছোট্ট মানুষটা সবখানি ছিল কলিজা। মার কাছে তার দেশের কথা কয়ে ট্যাঙ্কের উপর বসে তার মাথার কাছটায় গুলি করে দেবে। গুলি গুলা চিৎকার গালি, এত এত গুলি, তাও যে কি দৃঢ় ছিল মানুষটা, যেন অগম্বরের কেশর ফুলানো সিংহ একটা। মানুষটাকে যখন সিঁড়িতে টাইনা নামায় তখন সে ভাবে না মারবে তার। এই দেশের নুন খাওয়া মানুষ তার বুকের উপর গুলি চালাইতে পারে না, এই ছিল তার বিশ্বাস, তার ভালোবাসা। যেন বকে যাও সন্তানদের সে কয়, কি চাস তোরা, তুই নিয়ে যাবি আমারে। মানুষটা নাই, ওইরা আছে সিঁড়িতে, ওইরা আছে কালো ভীমের চশমা পায়, তামাকের কোটাটাও, তার সাদা পাঞ্জাবিটা কৃষ্ণচূড়ার রক্ত লাল পাপড়ির মতো হয়েছে। তার যে কি দিব্য চাহনি ছিল, প্রাণ হরণ করলে কি তারে মেরে ফেলা যায়? সে পাইসা উঠবে আরো বেশি প্রাণ নিয়া, না ফুরানো দিব্য শক্তি নিয়া। সকলের সে বঙ্গবন্ধু, পিতা সকলের। সহসা ফজল যেন কাউকে দেখতে পাচ্ছে না, নাই রমা নাই। তবে গরমখানি দেখতে না পেলেও সে বুঝতে পারে কোথাও না কোথাও রমা আছে। কেননা ব্যথা মন্থিত নিয়ে সে একটি কান্না শুনতে পায়। এখন একটি না, বেশ কিছু কান্না যুক্ত হয় রমার কান্নার সাথে। অসংখ্য মানুষ হু হু করে কাঁদছে।
কান্নার ভিতর যেন ঝিঝে পোকার শব্দ। জল উপচানো গাঙ্গের স্রোত দ্বারা বয়ে যায় ফজলের বুকের গভীরে। সে শুনতে পায় ঝুনকি ছানার গলায় বাঁধা পিতলের ঘটিটা হাহাকার বাজিয়ে বাজছে। দৃশ্যটি ভুল কিনা ফজল তা জানে না। উঠোনের এক কোণর হরিণ শাবক্রম বকরিটা কাজল দিঘির মতো ভাষা ভাষা চোখ নিয়ে যেন এই কথাটি বলছি, আরেকবার মানত দাও আমারে, আরেকবার বান দেওয়া থালে ভুবন জোড়া প্রাণ খানে থাকুক তার, সে যে কারিগর এক মানচিত্রে। যে বিভ্রমের কারণে ঝনকি ছানা দৃশ্যমানতা হারায়, সে কফিনের ওদরে দাঁড়িয়ে আছে। নাকের নিচে থেকে রাইফেলের বেনের থেকে রক্ত শুকছে। খনি বজ্রল হোদা, তারার আলোয় নড়ে ওঠে তার গরণ। দেখ রাইফেলের মাজলের ধাতব মাটি কিভাবে এক রাত্রের ভিতরে 10টা কফিন বানিয়ে ফেললি। শালা ব্লাডি সিভিলিয়ান! সিভিলিয়ান! Hey, bloody son of beast! Bastard! Rascal! ওরে ঘৃণা করি, তোর রাইফেলের ঢলে না, পুত্রের প্রাণ নিঃশ্বাসের ভয়ে না, দাদার ক্ষমতার ডর ভয় তুচ্ছ করে প্রাণ নিগ্রানো পরম মমতায় বানাইছি কফিন গোলা। আমি, আমার বউ, আমার পুত্র দিব্য শক্তি লাভ ছিল আসমান থেকে, পূর্ণ সঞ্চয় করছি সারা রাত। ঘরে থেকে পেট গাড়ি নিয়ে আসো, তুতুরে মা বাচ্চাটাকে তোলায় রাখো। আর ঘরে থেকে হারিকেনের আলো 4-5টা, হারিকেনের আলো মানচিত্রের কারিগর আর তার স্বজনের শান্তি সীতানের গভীর বানিয়েছি। এক রোদের পাপড়ি বিছানো শ্রাবণের কান্না ভেজা ভোর, 10টি কফিন ভ্যানে করে সাজিয়ে নিয়ে যাচ্ছিল ফজল। পেছন থেকে ভ্যানটি ঠেলে দিচ্ছিল ছোট্ট ছেলে টুনটুন। প্রায় নির্জন রাস্তা শেষে শেরশাহ রোড দিয়ে কফিন ভাই ভ্যানটি বয়ে নিয়ে যাচ্ছিল ধানমন্ডির 32 নম্বর রোডের 677 নম্বর বাড়িটির অভিমুখে। তারা প্যাডেল না চালিয়ে পায়ে হেঁটে যাচ্ছিল। তাদের চোখে চিবুকে কি এক পূর্ণময় রোদের প্রতিফলন। পথের প্রান্তভাগে বৃদ্ধ কথাটা জিজ্ঞেস করে, এত কফিন কা কই যাও মিয়া? বঙ্গবন্ধুর বাড়ি যাই, সে আর তার স্বজনেরা শেষ ঘুম ঘুমাইবে এই কফিনে। তার সিথানে না ফোরানো ঘুমগুলো থাকবে এই কফিনে। বঙ্গবন্ধু, তোমার আম জাম নিবে চিরল পাতার দেশে, শান্তিতে ঘুম দিও নেতা। জমিনে যদি না দেখি তোমার আসমানের সাদা নীল খয়েরি গোলাপি মেঘে মেঘে দেখবো তোমার মুখ। আমরা দেশের সকল মানুষ যদি একসাথে কাঁদি, চোখের পানিতে যদি 7 সমুদ্র 13 গাগে বইরা ফেলি, কপাল থেকে কলঙ্ক বুঝবে না কোনোদিন। ক্ষমা দিও হে বঙ্গবন্ধু, ক্ষমা দিও হে পিতা।